হ্যাঁ সবাই জয়েন করছে। আচ্ছা, এখন আমাকে গতকালকে তোমাদের আমি একটা কাজ দিয়েছিলাম যে কোনগুলো কারেন্ট অ্যাসেটস ইনক্রিজ না ডিক্রিজ সেটা লেখা, এটা কি করেছিলে? আচ্ছা, তো আমি আবারও আজকে একটু রিপিট করি, তোমরা একটু আমার সাথে দেখো। এখানে দেখো সাল দেওয়া আছে 2002 2003, তাহলে বলো তো ওপেনিং কোনটা? স্যার ওপেনিং হলো 2002 2002 সালে ক্যাশ কত টাকা ছিল? 1,59,000 1,59,000। আর 3 সালে এসে ক্যাশ কত টাকা হচ্ছে? 1,91,000 1,91,000। তাহলে কতটুকু পার্থক্য এটা বের করতে পারবা? বাড়ছে না কমছে সেটা বলো ক্যাশ। দিবে বাড়ছে না কমছে? বাড়ছে স্যার, বাড়ছে কত টাকা বাড়ছে? বাড়ছে তো। বললাম যে কত টাকা কত বাড়ছে? টাকা বাড়ছে স্যার? 42,000 টাকা বাড়ছে না? না 42,000। 32,000 টাকা বাড়ছে না? হ্যাঁ তাহলে যে 32,000 টাকাতে বাড়লো, কোথা থেকে টাকা এসে কেমনে বাড়লো সেটাই করতে হবে, এটাই আমার উত্তর। ঠিক আছে, এখন আসো এই যে অ্যাকাউন্টস রিসিভেবল, এটা কি কারেন্ট অ্যাসেটস না? জি স্যার কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট যায় কোথায়, কোন অ্যাক্টিভিটিস যায়? স্যার কারেন্ট অ্যাসেট অপারেটিং অ্যাক্টিভিটিতে। তাহলে যে অ্যাকাউন্ট রিসিভেবল কি ডিক্রিজ হচ্ছে না? এটি ডিক্রিজ হলে যোগ হবে, অ্যাড হবে। আচ্ছা, তাহলে এই যে সমাধানে গিয়ে দেখি আমরা, দেখো সমাধানে দেওয়া আছে তোমার এটা তো স্যার ডাইরেক্ট ডাইরেক্ট মেথডে করা স্যার, এটা ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট মেথড একটা দেখা। আচ্ছা, এই যে ইনডাইরেক্ট প্রবলেম 2 টা দেখো। এই যে এখানে বলো তো ওপেনিং কি, যে 1 1 যেটা 2000 আচ্ছা। এটা কি ওপেনিং না? আর জি 31 স্যার, 12 এটা যেটা আছে opening। এটা কি ক্লোজিং না? ওপেনিং ক্যাশ কত ছিল? ওপেনিং ক্যাশ ওপেনিং 40, ক্যাশ ছিল স্যার 40,000। আর ক্লোজিং এর যে ক্যাশটা কত হইছে? 44,400 হইছে, তাই না? 44,400। 4,400 টাকা ইনক্রিজ হইছে ক্যাশ, তাই না? এখন আমাকে দেখি, বলো তো দেখি, অ্যাকাউন্ট রিসিভেবল কি কারেন্ট অ্যাসেটস না? জি স্যার। স্টক কারেন্ট অ্যাসেটস। স্টক স্যার কারেন্ট অ্যাসেট। ল্যান্ড কারেন্ট লায়াবিলিটিস লেখাই আছে, কারেন্ট লায়াবিলিটিস ফিক্সড অ্যাসেট। আচ্ছা, ল্যান্ড কি কারেন্ট অ্যাসেটস না ফিক্সড অ্যাসেটস? বিল্ডিং টা কি ফিক্সড অ্যাসেটস? ফিক্সড অ্যাসেট। মেশিন কি ফিক্সড অ্যাসেটস? একেবারে ডেপ্রিসিয়েশন তো সরাসরি অঙ্কে আসে না, তাই না? এখন লাল করে দিই, কমপ্লিটেড ডিপলি আসবে না, ক্যাশ আসে না, পরে যে রিটেন আর্নিংস সরাসরি আসে না, যেগুলো আসে না সেগুলো Plant। লাল কালি দিয়ে লাল করে দিই। এখন আসো তোমার পেটেন্ট, এটাও মানে তো অস্পর্শনীয় সম্পত্তি, অস্পর্শনীয় সম্পত্তিগুলো অপারেটিং নন ক্যাশ অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটি না। নন ক্যাশ অ্যাক্টিভিটিস, নন ক্যাশ অ্যাক্টিভিটিস Add হিসেবে আসতেছে। হয়। ঠিক আবার নন ক্যাশ অ্যাক্টিভিটিস আরেকটা পেয়ে গেছে আমরা, যেটা বন্ড ডিসকাউন্ট, এটাও নন ক্যাশ অ্যাক্টিভিটিস। পরে বন্ডস পেয়েবল, এটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস। শেয়ার ক্যাপিটাল হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি। এইভাবে যদি আমি সবগুলোকে বের করতে পারি তাহলে কি আমার সমাধান করাটা খুব সহজ হয়ে যাবে না? এখন দেখো আমরা এই অঙ্কের ভিতরে খুঁজে বের করব ইনকাম কত। এই যে দেখো স্যার বন্ড ডিসকাউন্ট মাইনাস দেওয়া সেকেন্ড ডিসকাউন্ট। ওইটা তো আসলে কি একটা ভুয়া সম্পদ, তো একটা সম্পদ যদি দায় পাশে লেখে তখন নেগেটিভ আকারে লেখে। যেমন ধরো যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পাচ্ছি বললাম যে এই যে দেখো বন্ড ডিসকাউন্ট আসলে অ্যাসেট পাশে বসবে, সেটাকে যদি দায় পাশে বসাচ্ছে এজন্য নেগেটিভ হয়ে গেছে। আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা দায় পাশে বসে, এটা অ্যাসেট পাশে বসে তাই নেগেটিভ হয়েছে। উল্টা পাশে বসলে ওগুলোকে নেগেটিভ করে দেখাইছে, এজন্য নেগেটিভ চিহ্ন দেওয়া হয়েছে। বুঝতে পারছি?
তাহলে এই বন্ড ডিসকাউন্ট আমরা কি করব? এই যে নন কারেন্ট অ্যাসেটস, এই যে নন ক্যাশ অ্যাক্টিভিটিস, এই যে এনসিএ লিখে রাখছি, যে জায়গায় এনসিএ লেখা, এটা কি স্যার, অপারেটিং অ্যাক্টিভিটিস এ দিবা। এটা কি ক্যাশ ফ্লোতে অ্যাড করে দিব? অ্যাড তো এখন অপারেটিং দেখো, এর মধ্যে কি নন ক্যাশ অ্যাক্টিভিটির মধ্যে অ্যাড করে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো সমাধানটা দেখলেই পাবা। আচ্ছা, তো আমি বলি, আমরা যদি কখনো ডাইরেক্ট মেথডে করি তাহলে আমাদের যে কাজটা করতে হবে, নিট ইনকাম। নিট ইনকামটা প্রশ্ন কোথায় দেওয়া থাকে? অঙ্কের ভিতরে থাকে না, সমন্বয় প্রথমে থাকে। দেখো 10,000 টাকা দেওয়া আছে, 10,000 টাকা দেওয়া আছে। এটা দিয়ে দেখো সলিউশন সবার প্রথমে যে নিট ইনকাম 10,000 টাকা বসাই দিছি আমরা, এই 10,000 টাকা। ঠিক আছে, এরপর একটা কথা লিখতে বলছিলাম যে অ্যাডজাস্টমেন্ট রিকনসাইলিয়েশন ইউনিট ক্যাশ প্রফিট বাই অপারেটিং অ্যাক্টিভিটি, এটা একটু মুখস্থ করে ফেলতে হবে, এই কথাটার কোনো ইয়া নেই। এখন নন ক্যাশ অ্যাক্টিভিটি যেটার ভিতরে আছে তার ভিতরে সর্বপ্রথম মনে দিয়েছিলাম ডেপ্রিসিয়েশন, তাই না? এখন প্রশ্নে কি যে ডেপ্রিসিয়েশন লেখা আছে, দেখো তো ডেপ্রিসিয়েশন চার্জ 8,800, এই যে 800 টাকা। স্যার আছে। তাহলে ডেপ্রিসিয়েশনটা হচ্ছে সবার প্রথমে বসবে 800 টাকা, এই যে বসছে। এরপরে ভুয়া যে সম্পত্তিগুলো আছে নন ক্যাশের, একটা হলো বন্ডস ডিসকাউন্ট আছে, এই যে একটা হচ্ছে প্যাটেন্ট। এখন দেখো তো বন্ড ডিসকাউন্ট আগে ছিল কত, 2,000, এখন কত, 1,800, তাহলে এটা কি হইছে, অবলোপন হইছে। আবার প্যাটেন্ট ছিল আগে 1,000, এখন হইছে কত, 900, এটারও কি হয়েছে, অবলোপন হয়েছে। আর এইগুলো ভুয়া সম্পত্তির অবলোপনকে আমরা লিখি রিটেন অফ, এই যে রিটেন অফ প্যাটেন্ট, রিটেন অফ বন্ডস ডিসকাউন্ট, এই যে একটা 100 টাকা, একটা 200 টাকা। ক্লিয়ার এটুকু? হ্যালো, স্যার বলো। বন্ড ডিসকাউন্ট 100 টাকা কই থেকে? বন্ড বন্ড ডিসকাউন্ট, ডিসকাউন্ট 100 টাকা হলো কয়? হ্যাঁ বন্ড ডিসকাউন্ট 200 টাকা, এই যে 200 টাকা কি ওই যে পার্থক্যটা? পার্থক্য টাকাটা দেখো, পার্থক্য কিন্তু 2,000, এই যে 2,000 আর হলো 1,800, তাহলে পার্থক্য কত? আর 1800 200 আবার প্যাটেন্টে যে দেখো 1,000 আর 900, পার্থক্য কত? 100। এখন দেখো এখানে ঠিক সেই 8 ভাই 200। এনসি অর্থ কি? হ্যাঁ বলো। নিট ক্যাশ অ্যাকাউন্ট বা এনসিএ না 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 না, নন ক্যাশ অ্যাক্টিভিটিস। বন্ড ডিসকাউন্টের পাশে যে এনসিএ এই যে নন ক্যাশ। বললাম যে নিট ইনকামের সাথে তোমার যোগ হয় নন ক্যাশ অ্যাক্টিভিটিস গুলো। নন ক্যাশ অ্যাক্টিভিটিস এর ভিতরে হলো যে এইগুলো থাকে, এই যে গেইন থেকে শুরু করে একদম ডেপ্রিসিয়েশন শুরু করে গেইন পর্যন্ত, যে ডেপ্রিসিয়েশন থেকে শুরু করে গেইন পর্যন্ত যা আছে এগুলো সব নন ক্যাশ অ্যাক্টিভিটিস। আমি একটা চার্ট দিয়েছিলাম ভাই, যে আপনি মনে গতকালকে টিউটোরিয়াল দেখেননি, এই যে দেখেন গতকালকে টিউটোরিয়াল চার্টে এই যে নন ক্যাশ আইটেম দেখেন, এখানে অবচয় আছে, অ্যামortization আছে, রিটেন অফ আছে, বন্ডস ডিসকাউন্ট, তারপরে যে প্যাটেন্টের থাকে, হ্যাঁ, আর অ্যামortization অফ ইনটেনজিবল লস অন ফিক্সড অ্যাসেটস থাকে, গেইন হয়। এই 4-5টা জিনিসই থাকে নন ক্যাশ অ্যাক্টিভিটিসে। তো আমরা এখন যে অঙ্কটা করাচ্ছিলাম সেই অঙ্কটাতে 4টা আইটেম, 2টা আইটেমই আছে, বন্ড ডিসকাউন্টও আছে, প্যাটেন্টও আছে, যার কারণে আমরা এই সমাধানে এখানে দেখিয়েছি, হ্যাঁ, বন্ড ডিসকাউন্ট প্যাটেন্ট। এখন আমাদের যেটা কাজ হবে, দেখতে হবে আমাদের সমন্বয় কোনো কিছু বিক্রির কথা বলা আছে, এই যে 2 নাম্বার সমন্বয়, এটা খুব পেকুলিয়ার জিনিস, একটু বুঝে নেই। ওয়ান বিল্ডিং সোল্ড করছো 1400 টাকা, তো যখন কোনো কিছু সোল্ড করবা তখন জিজ্ঞাসা করি এটা কস্ট কত টাকা, যেটা কস্ট ছিল কত, 4,000 টাকা। ভালো কথা, এটা বুক ভ্যালু ছিল কত সেটাও জানতে হবে, যে বুক ভ্যালু, তো বুক ভ্যালু ছিল 1,000 টাকা। তাহলে যার কস্ট হচ্ছে 4,000, বুক ভ্যালু 1,000, আর এই 1,000 টাকার বুক ভ্যালুর জিনিস বিক্রি করছে কত টাকা, 1400 টাকা। তো আমরা গত ক্লাসে একটা ডায়াগ্রাম করেছিলাম কিনা দেখেছিল, এই যে এরকম, এই যেটা, এই ডায়াগ্রামটা আমি যদি এখানে এনে ফেলে দেই তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। দেখো
দেখো আমি একটু মুছে দিচ্ছি। কস্ট কত টাকা বলা আছে এটা? 4000। আর বুক ভ্যালু বলা আছে কত? 1000। সেল করছে কত? 1400। এখন বলো দেখি আমাকে, যদি এই তিনটা তথ্য দেওয়া আছে, তোমার জিনিসটা কিনেছিলে 4000 টাকা দিয়ে, বুক ভ্যালু মানে আজকে আছে এটার দাম 1000, তাহলে অবচয় হয়েছে কত টাকা এই পর্যন্ত? 3000 টাকা গো। আর বুক ভ্যালু মানে খাতায় লেখা আছে 1000, সেটা বিক্রি করছো তুমি 4000, তাহলে কি লস হয়েছে না লাভ হয়েছে বলো তো দেখি? লাভ হইছে। লাভ হইলে মাইনাস হয়, লাভ হইলে মাইনাস হয়, এই জন্য দেখো মাইনাস যে হবে। গেইনটা হয়েছে, এই জন্য মাইনাস হয়ে গেছে, দেখছো? তাহলে এরকম যদি কোনো লাইনে আমরা বিক্রি, কোনো সম্পত্তি বিক্রি পাই, অ্যাসেটস টু সেলস অফ, তখন কিন্তু এই ডায়াগ্রামটা নিজে একটু মনে মনে করে নিবা। বুঝতে পারছো কি বলছি? জি ভাইয়া। কালারটা উঠিয়ে দিচ্ছি যাতে একটু বুঝতে সুবিধা হয়, কারণ কালার থাকার কারণে হয়তো বা একটু বুঝতে সমস্যা হতে পারে। এই যে এরকম একটা ডায়াগ্রাম এখানে নিবে, তাহলে বোঝা যাবে যে কোনটা বিয়োগ, কস্ট প্রাইস মাইনাস বুক ভ্যালু সমান অ্যাকোমোডেটেড, আর বুক ভ্যালু মাইনাস সেলস দিলে লাভ হতে পারে, লস হতে পারে। তাহলে এই অঙ্কে আমরা লস পেয়েছি, যার কারণে আমরা সরাসরি ওই যে নন ক্যাশ অ্যাক্টিভিটিস এর ভিতরে আমরা লস পর্যন্ত গেইন পর্যন্ত চলে গেছি। এবার আমার যে পালা সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস কয়টা আছে, এই যে একটা কারেন্ট অ্যাসেটস, দুইটা কারেন্ট অ্যাসেটস। এখন অ্যাকাউন্ট রিসিভেবল বছর প্রথমে ছিল 10,000, পরে হয়েছে 20,000, তাহলে বাড়ছে না কমছে? স্যার বাড়ছে। বাড়লে তাহলে আমরা এখানে দেখো সলিউশনে কি লিখছি, যে ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, যে ইনক্রিজ। এখন সম্পদ বাড়লে টাকা আসে না যায় বলো দেখি? সম্পদ বাড়লে 8 টাকা যায় যায় এই জন্য নেগেটিভ ফিগার হইছে। হ্যাঁ, এরপরে যে দেখো স্টক যেটা, এটা আগেও ছিল 15,000, এখনো 15,000, যেহেতু এটা কোনো চেঞ্জ নাই তাই এটা ক্যাশ ফ্লোতে আসে নাই, দেখো নাই, এখন হিসেবে করে দিই নাই। এখন আসো কারেন্ট। ভাইয়া আপনি প্রবলেম ওয়ানটা দেখাইলে মনে হয় ভালো হতো, প্রবলেম কারণ এর ওয়ানটা মধ্যে হচ্ছে ডাইরেক্ট এতগুলো মেথড, ওয়ার্কিং দিচ্ছে। ওটা তো ডাইরেক্ট মেথডে 5টা ওয়ার্কিংস করা লাগে, এই জন্য ওটা দেখাচ্ছি না, আমি আগে ইনডাইরেক্ট শিখাই তারপর দিন ডাইরেক্ট শিখাবো। হ্যাঁ, ও আচ্ছা। এখন দেখো এখানে কি কারেন্ট লায়াবিলিটিস আছে না? জি ভাইয়া। কারেন্ট লায়াবিলিটিস আগে ছিল 30,000, এখন হচ্ছে 32,000, দায় বেড়ে গেছে। দায় বেড়ে গেলে কি টাকা বাড়ে না কমে? টাকা দায় বেড়ে গেলে টাকা কমে। কম নেই। টাকা কমে। স্যার বলো, দায় পরিশোধ করতে গেলে তো টাকা কমেই যাবে নাকি? দায় বেড়ে গেলে কি হবে? টাকা বাড়বে না কমবে? টাকা বেড়ে যায়, যত দায় বাড়বে তত টাকা বাড়বে, এটা মনে রাখবে। এখন ব্যাংক থেকে যত লোন নিবা কিভাবে দায় ভাইয়া, বাড়বে। আমার দায় বাড়লে তো আমার কাছ থেকে টাকা পায়, আমার তো দিতে হবে। আচ্ছা, তুমি যদি ব্যাংক থেকে লোন নাও, তোমার কি টাকা বাড়বে না কমবে সেটা বলো? ব্যাংক থেকে লোন নিয়েছো 50,000 টাকা, তো তোমার হাতে ক্যাশ বাড়বে না, সাথে তো দায়ও বাড়বে। বুঝতে পারছো? স্যার বুঝি আছি। আচ্ছা, তো এখন যেটা দরকার সেটা হচ্ছে যে আমার কামড়ে এই দেখো, তাহলে এই যে কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লায়াবিলিটিস যেটা আছে সেগুলোকে আমরা যোগ বিয়োগ করে দ্বিতীয় কলামে নিয়ে গেলাম। দ্বিতীয় কলামে কি নেগেটিভ মান আসছে না? 8,000 টাকা আসছে না? এই যে প্রথম কলামে সব যোগ বিয়োগ করলে দ্বিতীয় কলামে কি আসে? 8,000। কিন্তু মাথার উপরে আছে কত? 10,000। 10,000 থেকে 8,000 বাদ দিলে কি পজিটিভ থাকে না নেগেটিভ থাকে বলো তো? পজিটিভ থাকে, প্রোভাইডেড বাই হবে এই জন্য প্রোভাইডেড বাই লিখছি। কোন অ্যাক্টিভিটিস? অপারেটিং। অপারেটিং থেকে 2,000 টাকা আসছে আমার। এবার অপারেটিং এর পরে কি? ইনভেস্টিং। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটি কোন কোনগুলো আসে বলো তো দেখি? পারচেজ অফ ফিক্সড ও কি কি আসে, এটা হচ্ছে এখানে ফিক্সড অ্যাসেটস আছে আর ফিক্সড ইনভেস্টমেন্ট আসবে আছে। আর ইনভেস্টমেন্ট আসবে। তাহলে একটু তাকায় দেখেন আজকে আমার অঙ্কে কি ফিক্সড অ্যাসেটস কয়টা আছে? এই যে একটা ফিক্সড অ্যাসেটস, দুইটা ফিক্সড অ্যাসেটস, তিনটা ফিক্সড অ্যাসেটস। এখন ল্যান্ড যে আছে, ল্যান্ড যে ফিক্সড অ্যাসেট, এটা আগেও 4,000, এখনো 4,000, তাহলে এটা কি আসবে ক্যাশ ফ্লোতে? না। না। বিল্ডিং দেখো, বিল্ডিং আগে ছিল 20,000, এখন 16,000, তাহলে কত টাকার বিল্ডিং কমছে?
4,000 টাকা 4,000। এই সমন্বয় বলছে বিল্ডিং কস্টিং 4,000, এই যে দেখো 4,000, যেটা বুক বিল লেখা যায়, বিক্রি করছে কত টাকা 1400, তাহলে কি 4,000 আসবে না যেই টাকা বিক্রি করছে সেই টাকা আসবে? যেটা যে বিক্রি টাকা করছি বিক্রি স্যার করছে সেই টাকা বিল্ডিং বিক্রি করে টাকা আসে না যায় বলো? আসবে। এর জন্য পজিটিভ, আচ্ছা মনে থাকবে? আচ্ছা, এরপরে আসো মেশিন। মেশিন আগে ছিল জি ভাই। 15,000, এখন 17,000। মেশিন বাড়ছে না কমেছে? বাড়ছে। বাড়লে স্যার তাহলে মেশিন বাড়ছে। বাড়লে পারচেজ করছি, আর পারচেজ করলে কি টাকা তাহলে কি আসে না স্যার যায়? পারচেজ করছে? পারচেজ করছি, এই জন্য তাই পারচেজ লিখে দিলাম, পারচেজ করলে টাকা চলে যায়। তাহলে এই দুইটাই ছিল, তাহলে দেখো আসছে 1400, গিয়েছে 2,000, তাহলে কি বেশি গেছে না এখানে 600 টাকা? তাহলে Used নেগেটিভ মান হলে তখন আমরা কি লিখবো, প্রোভাইডেড বাই না ইউজড ইন লিখবো? used in। আচ্ছা, এবার আসো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কি কি আসে? লং টার্ম লায়াবিলিটিস আর কি শেয়ার হোল্ডার সিকিউরিটি। এখন দেখো তোমার এখানে লং টার্ম লায়াবিলিটিস একটা আছে কি, সেটা হচ্ছে যে লং টার্ম লায়াবিলিটিস আছে 22,000 টাকা আগে ছিল, আবার এখনো 22,000, কোনো চেঞ্জ নাই, তাহলে কি এটা ক্যাশ ফ্লোতে আসবে? কোনো চেঞ্জ না থাকলে ক্যাশ ফ্লোতে আসে? বলো। না। আচ্ছা, ভাইয়া মেশিনারিটা ইনক্রিজ হয়েছে দেখে পারচেজ মেশিনারি যেটা সেটা কি ইনক্রিজ হয়েছে দেখে পারচেজ লিখছেন? অবশ্যই, আর মেশিন যদি তো ডিক্রিজ হতো তাহলে সেলস নাকি সেলস। কি? হ্যাঁ হ্যাঁ, যেমন যে বিল্ডিং এটা ডিক্রিজ করছে, সেলস বেড়ে গেলে পারচেজ, কারণ সম্পদ ক্রয় করলেই বাড়ে, বিক্রি করলে কমে। এবার বলো দেখি জ্যোতি, শেয়ার হোল্ডার সিকিউরিটি যেটা শেয়ার ক্যাপিটাল আগে ছিল 45, এখন হচ্ছে 43,500, কতটুকু বাড়ছে? 8,500 টাকা বাড়ছে, তাই না? 5 3 9 8,500 টাকা বাড়ছে, কিন্তু এইখানে সমাধানে আমরা 5,000 টাকা কেন দেখাইলাম? 8,000 টাকা যে ইনক্রিজ শেয়ার ক্যাপিটাল, কেন দেখাইলাম? এই যে দেখো সময় 8,500, এখানে মনে হচ্ছে বৃদ্ধি, কেন এখানে দেখাচ্ছেন? মনে হচ্ছে 8,500, কিন্তু এই যে সমন্বয় বলে দিয়েছিল যে স্টক ডিভিডেন্ড, এই যে দেখো স্টক ডিভিডেন্ড 3,500 দেওয়া আছে। মনে রাখবা স্টক ডিভিডেন্ড ক্যাশ ফ্লোর কোথাও কি আসবে না, হ্যাঁ। কেন? স্টক ডিভিডেন্ড দেওয়ার মানে হচ্ছে লভ্যাংশ হিসেবে টাকা না দিয়ে শেয়ার দিয়েছি, তাহলে শেয়ার ক্যাপিটাল এখানে দেখাচ্ছে 8,500, 8,500 হচ্ছে 3,500 হচ্ছে ডিভিডেন্ডের, তাহলে নগদ কত টাকা? এই যে 5,000 টাকা। দেখো সুন্দর করে বলে দিয়েছে যে অর্ডিনারি শেয়ার ইস্যুড ডিউরিং দ্য ইয়ার 5,000। এই যদি লাইনটা নাও বলতো তাও আমি জানতাম যে 8,500 মধ্যে 3,500 হচ্ছে স্টক ডিভিডেন্ড, তাহলে ক্যাশ হচ্ছে কত টাকা? 5,000 টাকা, এই যে 5,000 টাকা। আবার দেখো ডিভিডেন্ড, এই যে ক্যাশ ডিভিডেন্ড দিছে কয় টাকা? যে ক্যাশ ডিভিডেন্ড, 2,000 টাকা। তাহলে এইটা কিন্তু বলেছিলাম মনে হয় যে ফাইন্যান্সিং এর প্রথম আইটেমটার নামই হচ্ছে ডিভিডেন্ড পেজ, এই যে 2,000 টাকা। হ্যাঁ। তাহলে এখানে গিয়েছে 2,000, এসেছে 5,000, তাহলে মোট পজিটিভ মান কত আছে? পজিটিভ আছে 3,000 টাকা। 3,000। পজিটিভ হলে কি প্রোভাইডেড বাই লিখবো না? হ্যাঁ। তাহলে এবার একটু তাকিয়ে দেখো, অপারেটিং থেকে পজিটিভ হচ্ছে 2,000, ইনভেস্টিং এ নেগেটিভ হচ্ছে 6,000, আবার ফিনান্সিং হচ্ছে 3,000, তাহলে 3, দেখো 3 আর 2 যোগ করলে হয় 5। সমন্বয়ে যদি স্টক ডিভিডেন্ড দেওয়া থাকে সবসময় কি শেয়ার ক্যাপিটাল থেকে বাদ শর্ট দিয়ে টাকাটা ক্যাপিটাল থেকে লিখবো? বাদ দিয়ে পরে টাকাটা দিতে হবে। এখন দেখো আমার এই চিত্রে বোঝা গেল যে ব্যবসার অপারেটিং থেকে 2,000 টাকা আসছিল, ইনভেস্টিং এ 600 টাকা খরচ হয়েছে, আবার ফিনান্সিং এ 3,000 আসছে, তো 3 2 5,000, খরচ হয়েছে 600, এই যে 4,400 টাকা, যেটা আমি অঙ্কের শুরুতেই তোমাকে যে প্রশ্নতে বলে দিয়েছিলাম যে দেখো আমাদের অঙ্কের এখানে ক্যাশ আছে কত, ইনক্রিজ ছিল না? 30,032 ইনক্রিজ কত বলছিলাম? 4,400 বলেছিলাম। হ্যাঁ। এইটা আমাকে মিলবে, এটা মনে রাখবা। আর ক্যাশ ফ্লোর মূল থিমটা হলো ওই যে 4,400 কোথা থেকে বাড়লো, কিভাবে বাড়লো, কোন কোন কাজের ফলে বাড়ছে, সেটার যে সুন্দর 3টা ফিগার আমরা করে দিয়েছি। এবার এই ইনক্রিজ ক্যাশের সাথে ক্যাশের বিগিনিং ওপেনিং 40,000 টা যোগ দিলেই শেষেরটা বেরিয়ে হয়ে যায়, যার কারণে তোমার মেইন যখন 4,400 অঙ্কটা হয়ে যাবে তখন শুধু করে এর সাথে অ্যাড দিবা ওপেনিং, ঠিক আছে? অ্যাড দিবে
ওপেনিং। আর লেস দিবা, লেস দেওয়া লাগে না, অ্যাড ওপেনিং দিলেই না ক্লোজিংটা চলে আসে। অ্যাড ওপেনিং ক্যাশ দিলেই ক্যাশের এন্ডিং মিলে যাবে। এটুকুই আমার কাজ, আমার কোনো কাজ নেই। ক্যাশ ফ্লোটা হচ্ছে এমন একটা অঙ্ক যেটা 100% মিলে, তুমি চাইলেই কনফার্ম, কারণ উত্তরটা যে প্রথমে দেওয়াই থাকে, যে উত্তরে যে ক্যাশ ফ্লো প্রত্যেকটা অঙ্কে যে দেখো ভাই এই যে নোট দিয়ে দিচ্ছেন সলিউশনের শেষে, নোটটা না দিলে হয় না? যদি নোটটা না দিই দিয়েছি এই কারণে, আমার নন ক্যাশ কিছু ট্রানজাকশন, নন ক্যাশ ট্রানজাকশনের ভিতরে যে ট্রানজাকশন সেটা হচ্ছে যে স্টক ডিভিডেন্ড, তুমি যে কথা একটু বললা স্টক ডিভিডেন্ড, এটা টাকা দেওয়া হয় না, এটা অনগদ লেনদেন, তাই এটা ঠিক আছে ভাই লিখে দিলাম। যদি না দিই মানে না সমস্যা নাই, দিলে কি অঙ্ক সমস্যা কি নাই, কাইটা যেতে দিব কি না 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 দিব? না 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 আমার থাকবে না। 3 নাম্বারে গিয়ে দেখো 1999 সাল আছে, 2000 সাল আছে। হ্যাঁ, তাহলে এটা কোনটা ওপেনিং বলো তো দেখি। ওপেনিং কোনটা সেটা বলো। এই যে 99 যেটা ভাইয়া, তাহলে ওপেনিং এ ক্যাশ ছিল তোমার কত টাকা? 52,000। আর ক্লোজিং এ এখন আছে কত? 44,500। তাহলে ক্যাশ কি বেড়েছে না কমেছে? ক্যাশ ভাইয়া কমছে, কয় টাকা কমছে? 7,500 টাকা। তাহলে আমি এখন যদি ক্যাশ ফ্লোটা করি, তাহলে সবার শেষের উত্তরটা কি আমার 7,500 হবে না? হ্যাঁ, ডিক্রিজ 7,500 হতে হবে। এখন কোথা থেকে টাকা কমছে সেটা আমাকে বের করতে হবে, আর সেটা বের করতে গেলে আগে আমাকে কি করতে হবে? এই ক্যাশ করতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল এটা কি কারেন্ট অ্যাসেটস না লায়াবিলিটিস বলো তো? কারেন্ট অ্যাসেটস এটা। এবং কারেন্ট অ্যাসেটস হওয়ার পরে তুমি আবার কি লিখবা? এটা কি বেড়েছে না কমেছে? যেমন আগে ছিল 60, এখন 59। কারেন্ট অ্যাসেটস কি বেড়েছে না কমেছে? এটা ডিক্রিজ, ডিক্রিজ ভাইয়া, ডিক্রিজ 1,000 টাকা। আর ইনভেন্টরিটা আগে ছিল 1,20,000, এখন 1,75,000। তাহলে এটা কি হইছে? এটা ইনক্রিজ। এরপরে ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেটস আগে ছিল 3,15,000, এখন 4,12,000। এটা কি হইছে? এটাও ইনক্রিজ। এখন এর ডেপ্রিসিয়েশন সরাসরি আসে? ডিক্রিজ আসবে না এটা। আর ল্যান্ড কি বলো? না, আসবে না। কি ল্যান্ড ফিক্সড অ্যাসেটস এটা এই যে আগে 15 ছিল, হ্যাঁ আসবে না এটা। এখন জমি যদি ইনক্রিজ হয়, স্থায়ী সম্পত্তি ইনক্রিজ হয়, তাহলে কি সেলস লিখবো না পারচেজ লিখবো? ইনক্রিজ হলে সেলস। ভালো করে বুঝে বলো, জমি বাড়তেছে, জমি কি সেল করলে বাড়ে? হ্যাঁ ভাই, সেলস। ও না, সেলস তো হবে ভাই। ভালো করে বুঝে বলো, জমি কি পারচেজ করলে তো আমার তো কম হয়। হ্যাঁ পারচেজ করছে। পারচেজ করছে, আর কমে গেলে হলো সেল করবে স্থায়ী সম্পত্তি। এবার অ্যাকাউন্ট পেয়েবলটা কি বন্যা বলো তো? কারেন্ট লাইবিলিটি। এটা কি ইনক্রিজ হইছে না ডিক্রিজ হইছে? আগে ছিল ভাই 40,000। ল্যান্ডের ক্ষেত্রে কি পারচেজ করলে আমার কি যে কোনো স্থায়ী সম্পত্তি, যে কোনো ফিক্সড বাড়ছে তো ইনক্রিজ। শোনো, যে কোনো সম্পত্তি ইনক্রিজ মানে হচ্ছে পারচেজ, এটা মনে রাখবা। এই যে লিখে দিলাম, কোনো সম্পত্তি? যে কোনো সম্পত্তি ক্রয় করা মানে হচ্ছে বৃদ্ধি। আচ্ছা, এবার কারেন্ট লায়াবিলিটিস ইনক্রিজ হচ্ছে। এবার অ্যাক্রুড, এই যে অ্যাক্রুড মানে কি বকেয়া না? এই বকেয়া হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। তো এটা কি বাড়ছে না কমছে বলো তো দেখি। আগে ছিল 3,700, এখন 2,200, কমে গেছে। ডিক্রিজ দায় কারেন্ট কমলে লাইবিলিটি। টাকাও কমে যায়। হ্যাঁ, আচ্ছা ক্যাপিটালটাকে কি বলবো বলো তো দেখি। শেয়ার হোল্ডার ইকুইটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনক্রিজ না, যে আগে ছিল 3 লাখ, এখন 75,000। আচ্ছা, এটা কি? 3,70,000। এই অঙ্কটা মাস্টার্সে এটা কি আসছে। স্যার? এই যে এই অঙ্কটা মাস্টার 2004 সালে আসছে, যখন আমি মাস্টার্স পরীক্ষা দিই। বুঝতে পারছো? তখন এমন একটা অবস্থা হয়েছে যে
আমি এইখানে একটা পেজ লাগাই দিছিলাম, এই যে এই সমন্বয়টাতে। তা আপনাদের 2004 সালে কি মাস্টার্স পরীক্ষা হয়েছিল? ওটা 2007-এ হয়েছে। ভাই আপনি কি 4 সালের মাস্টার? 4 সালে মাস্টার্স, কিন্তু পরীক্ষা দিছি 7-এ, 3 বছর সেশন জট ছিল। মাস্টার্সে 3 বছর সেশন জোর? মানে আমি অনার্স ভাই রে ভাই। সেখান থেকে এখন তো কমে আসছে অনেকটা। আচ্ছা দেখো, শেয়ার হোল্ডার সিকিউরিটি রিটেন আর্নিংসটাকে কি করে দিব? লাল করে দিব। কেন? এগুলো সরাসরি আসে না। অ্যাকোমোডেশনকে কি করে দিব? লাল করে দিব, সরাসরি আসে না। ক্যাশটাকেও লাল করে দিব, কারণ সরাসরি আসে না। ক্যাশটাই আমার উত্তর। তো এখন আমি এইভাবে যদি ইনক্রিজ ডিক্রিজ বের করে ফেলি, এখন দেখো যে নিট ইনকাম, যেটা আমার অঙ্কের প্রথম লাইন, এটা সবসময় সমন্বয়ে থাকে। পেয়েছি? জি স্যার। আচ্ছা, তাহলে এই নিট ইনকামটা যে দেখো আমার সমাধানের প্রথম লাইনে, যে নিট ইনকাম, স্যার এটা কি প্যাচ লাগাইছিলেন? পেজটা এই যে এইখানে দেখাচ্ছি। ফুললি ডিপ্রিসিয়েটেড। ফুললি ডিপ্রিসিয়েট মানে যার অবচয় একদম সম্পূর্ণ অবচয় হয়ে গেছে, সেই ইকুইপমেন্টটাকে আমি এই যে ফুললি ডিপ্রিসিয়েটেড, যেটা কস্টিং 15,000, তাহলে মনে রাখবা যার ফুললি ডিপ্রিসিয়েট হয় তার কস্টিংও যা, বুক ভ্যালু তা। তো বুক ভ্যালু তাই হয়, তাহলে এটা সরি, ফুল ডিপ্রিসিয়েট মানে যারা কস্টিং ও 15,000, অবচয় হয়েছে 15,000, এটা বুক ভ্যালু থেকে 0। এবার সেল করছে কত টাকা দেখো, সেল করছে কত টাকা? সেল করছে 3,750 টাকা। লাভও হবে কিন্তু 3,750 টাকাই। 750 টাকা, এটা পুরোটাই লাভ না? হ্যাঁ, পুরোটাই লাভ। কারণ আমি কি করেছি জানো, এই 15,000-এর সাথে না, মনে করছি যে 3,750 টাকা লাভ হয়েছে, তাহলে 15,000 টাকা জিনিস কত টাকা বিক্রি করে 3,750 লাভ হয়? 18,000। আমি 18,000 ধরে করি, আর আমাকে খালি হয় 15,000। কোনোভাবেই আমি মানে আমি তখন সবাইকে পড়াইতাম মাস্টার্সে, আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডদের আমি পড়াইছি, কিন্তু এরা মিলিয়ে ফেলছে। আমার পিছনে আমার একটা বন্ধু বান্ধবী পড়ছিল, ও মিলাই ফেলছে, আমি মিলাতে পারতেছি না। কিন্তু আমি যদি বলি যে আমি মিলাতে পারি না, তাহলে ওরা সবাই কনফিউজ থাকবে। অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করছি, ক্যাশ ফ্লো কি মিলাইছো? হ্যাঁ মিলাইছি। আমি জিজ্ঞেসি ঠিকঠাক মতো মিলাইও কিন্তু, বুঝছো, উল্টা পাল্টা করবা না। হ্যাঁ ঠিকঠাক মতো করেছি। আমাকে তো 2 নম্বর সময়টা কেমনে কি করছো বলো দেখি। তুমি না কইলা যে ফুললি ডিপ্রিসিয়েট হলে যাহা কস্টিং তাহাই অ্যাকোমোডেটেড, যা বিক্রি করবো তাই লাভ। 3,500 সেল, 3,500 লাভ। হ্যাঁ ঠিক আছে, ঠিক মতো করছো, ভালো করছো। না, আমার ভুলটা আমি ওদের মাধ্যমে একটু সজ্জায় নিলাম। আমারটা আমি 18,000 3,000 দিয়ে অঙ্কটা মিলাইলাম। তো এই যে একটা জিনিস যেটা ছিল আমার, যে আমি আসলে হঠাৎ করে বুঝতে পারিনি। এখন আমার যতবারই দেখি যে ফুললি ডিপ্রিসিয়েটেড মানে মনে রাখবা যাহা কস্টিংও যা, অবচয় তা। তাহলে কারো যদি কস্টিং হয় 15,000, অবচয় 15,000, তাহলে এটা বুক বিল থাকে 0। আর 0 টাকার জিনিস তুমি যা বিক্রি করবে, 1 টাকা বিক্রি করলে 1 টাকাই লাভ, ঠিক আছে? তাহলে সেলসও যা, লাভও যা। এরপরে আবার বলছি ইকুইপমেন্ট কস্টিং এ যে 1,12,000 পারচেজ করছো, তাহলে পারচেজটা যাবে কোথায়? ফিনান্সিং এ। অবচয় বের করে দেওয়া আছে, যাবে অপারেটিং এ। ল্যান্ড পারচেজ করছো, যাবে ইনভেস্টিং এ। এইবার একটা জিনিস দেখো, শেয়ার 7,500 টাকা কমন স্টক, 7,500 কমন স্টক বিক্রি করছো কত টাকা করে দেখো তো? 20 টাকা করে। কিন্তু শেয়ারের দাম কি 20 টাকা না 10 টাকা? 10 টাকা। 10 টাকা শেয়ার 20 টাকা বিক্রি করলে এক্সেস কয় টাকা নিলা? যে এক্সেস এক্সেস বাড়তি কত টাকা? এটা 10 টাকা শেয়ার 20 টাকা বিক্রি করলে কি উপরে এক্সেস 10 টাকা নেওয়া হয় না? হ্যাঁ হ্যাঁ 10 টাকা। তাহলে যে হ্যাঁ, 7,500 হইলো 10 টাকা হইলো ক্যাপিটাল, আর 10 টাকা হইলো এক্সেস। এখানে কিন্তু টোটাল লেখছে 1.5 লক্ষ টাকা। এখন যারা টোটাল 1.5 লক্ষ টাকা লিখে অঙ্ক করবে তাদেরটা কাইটা দিবে। এই জন্য আমরা এইভাবে দেখাবো, যে দেখো ইনক্রিজ শেয়ার ক্যাপিটাল 75,000, আবার এক্সেস হলো 75,000। একবারে 1.5 লাখ দেখাবা না, কিছু কিছু সমাধানে 1.5 লক্ষ টাকা দিয়ে করছে, মনের ভুলে ওই পথে যাব না। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা ছিল দেখো যে ডিভিডেন্ড পেড, এই যে স্যার ক্যাশ আরেকবার বল, স্যার স্যার এক মিনিট, এই ডিভিডেন্ড এন্ট্রিটা কি পেড, আরেকবার পরে পরে বলবেন পরে আপনি? দেখো ডিভিডেন্ড পেড, ক্যাশ ডিভিডেন্ড পেড। তাহলে এটা আমার ফাইন্যান্সিং এর সবার প্রথম আইটেম, এই যে ডিভিডেন্ড পেড। এবার আমি তোমাকে আবারও বলতেছি, একটু শুনে নাও।
আমরা শেয়ার 7,500 শেয়ার বিক্রি করছি 20 টাকা করে, তাহলে শেয়ারের মূলধন কি 20 টাকা না 10 টাকা বলো তো? এই যে কমন স্টক, এই যে কমন স্টক 10 টাকা। তাহলে 7,500 সাথে 10 টাকা দিয়ে গুণ দিলে কত হবে? 7,500 রে 10 দিয়ে গুণ দিলে কত হবে? 7,50,000। এই 7,500 হ্যাঁ গুণ 10 75। 75,000। তাহলে ঠিক 75,000 দেখো, ভাইয়া। হ্যাঁ তাহলে আমি যে 20 টাকা নিলাম তার ভিতরে 10 টাকা হচ্ছে মূলধন, 10 টাকা হচ্ছে প্রিমিয়াম শেয়ার অধিহার। তাহলে যদি আলাদা আলাদা করে দেখাবা, কখনোই একসাথে দেখাবা না, তাহলে অঙ্কটা সমস্যা হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো সবার শেষে গিয়ে নেগেটিভ হয়ে গেছে 7,500। এখন কোথায় হইলো? অপারেটিং থেকে আসছে 71,000, ফাইন্যান্সিং থেকে আসছে 90,000, কিন্তু ইনভেস্টিং এ চলে গেছে অনেক বেশি টাকা, যার ফলে আমাদের বছর শেষে গিয়ে নেগেটিভ হচ্ছে। আর অ্যাড ওপেনিং ক্যাশ দিলেই হয়ে যাবে লেস ক্লোজিং ক্যাশ। ঠিক আছে? এখন তোমাদের বাড়ির কাজ দাঁড়াইলো যে তোমরা ইনডাইরেক্ট মেথড যে কটা অঙ্ক আছে, যে ইনডাইরেক্ট মেথড, এগুলো সব করে ফেলবা। ভাইয়া আর ইনডাইরেক্ট মেথড কিন্তু শুধুমাত্র মনে রাখবা ল্যান্ডের যেটা সেটা আমার বলো, দেখেন যে বলেন। ল্যান্ড সমন্বয়ে দেওয়া আছে একটা, আবার চার্টের মধ্যে একটা দেওয়া আছে, দুইটাই কি যাবে না যে কোনো একটা? আরে ভাই 60,000 চার্টেরটাই তো টাকা তো সমন্বয়। পারচেস আমার দেওয়াই এই যে আছে, দেখো, এই যে আবার 15,000 দেখেন 75,000, দেখো ল্যান্ড ছিল 15,000, এখন আছে 75,000, তাহলে কতটুকু বাড়ছে? 60,000 বাড়ছে, সেটা সমন্বয় বলে দিছে। যদি সমন্বয় নাও বলতো তাও যাইতো। ও আচ্ছা ভাই। বুঝতে পারছি? হ্যালো? বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এই যে যে অবচয় 30,000 টাকা দেওয়া আছে, যদি এটা দেওয়া না থাকতো তাহলে কিভাবে বের করতাম বন্যা বলো? এই যে অবচয় যে 30,000 দেওয়া আছে, এই 30,000 যদি না দেওয়া থাকতো তাহলে আমি কিভাবে বের করতাম? এই যে ডেপ্রিসিয়েশন 30,000 টাকা দেওয়া কি আছে, ভাই Hello? বুঝতে পারছি। এটা কিভাবে বের করবো বলো? সেটাই তো জানি না, আটকে গেছে তো। বলো। স্যার ওয়ার্কিং করে যে বের করতে ক্লোজিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, যেটা ক্লোজিংটা থেকে আবার অ্যাড হবে ডিপ্রিসিয়েশন অফ সেলস অ্যাসেটস, বুক সেলস ভ্যালু, অ্যাসেটস এর যেটা অবচয় কত আমি টাকা লিখে দেখাবা? অফ। এই যে 2 নাম্বার সমানে দেখো ফুললি ডিপ্রিসিয়েটেড, এই যে ফুললি ডিপ্রিসিয়েটেড কস্টিং এর 15,000, তার মানে সেলস অ্যাসেটস এর অবচয় হচ্ছে 15,000। তাহলে অ্যাকোমোডেট আছে কত এখানে দেখো? 1,20,000। আছে কত? এই যে দেখো 1,20,000 1,20,000। যোগ ফুল অপচয় হচ্ছে 15,000, তাহলে 1,20,000 আর 15 কত হয়? 1,20,000 1,20,000 আর 35,000। 35,000। ওপেনিং আছে কত? 1,05,000 না? বাদ দিলে দেখো 30,000 টাকা মিলে কিনা। হ্যাঁ এইভাবে বাসায় বসে যখন প্র্যাকটিস আচ্ছা। করবা প্রত্যেকটারই অবচয় নিজে মিলাবা। এখন ইনডাইরেক্ট স্যার মেথডে আরেকবার অবচয়টা বলেন না, অবচয় এই ওয়ার্কিংটা আরেকবার একটু বলেন না। অবচয় ওয়ার্কিংস না, দেখো বলে দেওয়ার থেকে করিয়ে দিই, মনে থাকবে। করে দেওয়া ভালো। এই যে দেখো, তুমি দেখো, তুমি দেখো, দেখতে পাও? দেখো ক্লোজিং আছে কত আমার? 1,20,000, তাহলে আমি এখানে লিখে দেই 1,20,000। আর যেটা ফুল ডিপ্রিসিয়েটেড হয়ে গেছে সেটার দাম কত? 15,000। তো থাকলো কত আমার? থাকলো আমার 1,35,000। 1,35,000। আর আমার ওপেনিং আছে কত? লেস ওপেনিং 1,05,000। এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বেড়ে গেল। স্যার 1,05,000 তো। কি বলো আবার? বললাম স্যার 1,05,000। হ্যাঁ আমি কত লিখছি? 20 লিখছিলেন প্রথমে। 20 লিখছিলাম। জি হ্যাঁ। তাহলে
তাহলে এটা কি ক্লিয়ার? 1 লক্ষ এই 30,000 কিভাবে আসলো? তো এখন আমরা প্রত্যেকটা অঙ্ক করার সময় যখন দেখবো যে বুঝেছি। যেমন যে এখানে দেখো এই যে দেখো এই যে 4 নাম্বার অঙ্ক লেখাই আছে অল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর ইনক্লুড সেলিং এক্সপেন্স। তাহলে এখানে দেখো একটা সেলিং এক্সপেন্স 14,000 টাকা দেওয়া আছে, এটার ভিতরে কিন্তু অবচয় আছে। এখন তোমাকে ওয়ার্কিংস করে বের করতে হবে কয় টাকা অবচয় আছে। তখন এখান থেকে যে অ্যাকোমোডেট ডেপ্রিসিয়েশন নিবা, আবার সমন্বয় করে দেখবা যে ইকুইপমেন্ট সেল করছো 8,500, এটা কস্টিং ছিল 18,000, বুক ভ্যালু ছিল 8,500, এইভাবে অঙ্ক করে করে ওই যে একটা চার্ট করে ডায়াগ্রাম করে বের করবা। তোমাদের কাজ হচ্ছে একদম যে কটা অঙ্ক আছে, ক্লোজিং টাকাটা আমরা তো টাকাটাই বাদ দিব না। সরি না না, কস্ট থেকে ক্লোজিং বুক ভ্যালু অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন থেকে আমরা থেকে এই যে কস্ট মাইনাস ও, বুক ভ্যালু যেটা আছে সেটা বাদ দিবা। যোগ করব। আচ্ছা, এটা আমি তোমাকে আবার দেখাই দিচ্ছি, দেখাবো ইয়ার যদি দেখো দেখো এখানে 9 সাল আর 10 সাল, তাহলে ক্লোজিং কোনটা? 20,000 না? হ্যাঁ, তাহলে আমরা দেখো এখানে লিখে দিলাম 20,000, আর এখানে কস্টিং কত আছে? 18,000। কস্টিউম কত আছে? হ্যাঁ 18,000। তাহলে 18,000 সেখান থেকে মাইনাস 18,000 হ্যাঁ 18,000 minus হলো কস্ট, মাইনাস মাইনাস হচ্ছে 8,500। তাহলে 8,500। তাহলে 8,500 বাদ দিলে 9,500 থাকে কত? 9,500 9,500 তাহলে 20 আর 9 যোগ দিলে কত হয়? 20 আর 9 যোগ দিলে 29,500। সেখান থেকে ওপেনিং আছে কত যায় দেখো? ওপেনিং আছে কত? 24,000। তাহলে কি 53,500 এই বোকা, বিয়োগ দিবা 5,500, আমি লেস লিখছি না এখানে, ও ঠিক আছে? তাহলে মানে এই অঙ্কের সমাধানটা তুমি যদি তাকাও তাহলে তুমি দেখতে পাবা যে এই যে 5,500 টাকা অবচয় করা আছে এবং ওয়ার্কিংস 1 লিখে দিয়েছি, তার মানে এই যে নিচে আমি করে দিয়েছি। সো তোমাদের টেনশনের কোনো কারণ নাই, আর আমার সময় শেষ, কেটে যাবে এখনই, তোমরা বাসায় বসে এটা একটু করবা। ওকে, আমি ভিডিওটা সেভ করে আপলোড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো। আচ্ছা।